বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মরে নাই, সেই পরিমাণ মানুষ ৭১ থেকে ৭৫-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান, চট করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, এখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে। আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি, এই বিজয় যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। পরাজিত শক্তি বসে নেই, পতিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর ছবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমার এই বাংলাদেশ ৫৫,০০০ বর্গ মাইলের এই জনপদ, এখন যেই জনপদের নাম বাংলাদেশ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা। এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে, বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি। এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাদেরকে 200 বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল, সেই আধিপত্যবাদী দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এরপর 1947 সাল থেকে 1971 সাল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। আমরা ওদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। ওরা আমাদেরকে বলতে চেয়েছিল, না বাঙালি তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম, আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে, এই জমিনের মধ্যে আমাদের কোনো প্রভু নাই। প্রভু আরশের উপর যিনি থাকেন, এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। বন্ধু থাকতে পারে, এই জমিনের কোন মানুষ যদি আমাদের উপর প্রভুত্ব করার চেষ্টা করে, তার চোখ আমরা উপরে ফেলবো। আমরা মানব জাতি লড়াই করে অধিকার অর্জন করে আমরা অভ্যস্ত। আমরা লড়াই করে, সংগ্রাম করে স্বাধিকার অর্জন করেছি। কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলো এই, বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে ছিনতাই করা হয়েছে। 1971 সালে ইনশাআল্লাহ বলে যে সংগ্রাম শুরু হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে, আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত। কাজেই 71-এর বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় ছিনতাই হয়েছিল। 2024 সালের আগস্ট বিপ্লবের পর, যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে, এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে। আমরা শান্তির জয়গান গাইছি, আমরা সম্প্রীতির কথা বলছি, আমরা ক্ষমার কথা বলছি, অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরাচারী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে। আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি। আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন, আন্দোলন করেছেন, 15 বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই,
কোনদিন ধান খেতে, কোনদিন জঙ্গলে, কোনদিন নৌকায় করে নদীর মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে। যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় ছুটে ছুটেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে 15 বছর। এমন এক স্বৈরাচারী, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারীর জাতাকল থেকে আল্লাহ মুক্ত করেছেন। আমাদের সংগ্রাম আরো বাকি আছে। ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপদ নই। অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান, চট করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, এখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। ছিল তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। 30,000 মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মরে নাই, সেই পরিমাণ মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোনো চোখের অশ্রু নাই, সব চোখের অশ্রু শুধু 15ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15ই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি, কিন্তু ওই হিসাবে আমি যেতে চাই না। 15ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে। এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই। দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি, বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো। বলতে মোবাইল ফোন দিয়েছে কে? উনি মোবাইল ফোন দিয়েছিলেন, উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশের একটি জনগণকে উনি মোবাইল দেন। এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন। এই অবস্থা করতেন। এই অবস্থা করে তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল, বেশি বাড়াবাড়ি করবা, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব। এটা ছিল তার রাজনীতি। এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন। সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয়, তিনি মুস্কি মুস্কি হাসেন। বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল, বাংলাদেশের ক্ষমতার মস্তদে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, তিলক পরে মুখ্যমন্ত্রী দেখতে চাই না।